ওকে, আজকে আমরা অ্যাকচুয়ালি সেমিস্টার ওয়ান তার ইন্ট্রোডাকশনের জন্য এসেছি। শুরুটা খুব জরুরি, কোনো জিনিসেরই শুরুটা সত্যিই খুব জরুরি। আজকের ক্লাসে আমরা এই চারখানা টপিক নিয়ে ডেফিনেটলি খুব ডিটেলসে ডিসকাস করব। 1 ঘন্টার ওপরে ক্লাস হবে ডেফিনেটলি। সিলেবাস কি, আমাদের কি পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, সেটা তো ডেফিনেটলি ডিসকাস করব। আমাদের টাইমিং কি হবে, কি বার, কবে পড়াবো, আমাদের মেন্টালিটি কি হওয়া উচিত। এখানে কিন্তু আমি অবশ্যই একটু কেরিয়ার ওরিয়েন্টেড কিছু জিনিস বলবো, এবং একদম লাস্টে আমি কলেজ সম্বন্ধে কিছু কথা বলবো, যেহেতু এখনো পর্যন্ত অনেকে আছিস যারা ভর্তি হোসনি, সেটা আমি একদম শেষে বলছি। সো আমি অ্যারেঞ্জ করেছি এইভাবে, তো করতে হবে। প্রথমত, তোরা 12 শেষ করেছিস, করে কিন্তু গ্র্যাজুয়েশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছিস। প্রথম একটা জিনিস আমাকে বলতেই হচ্ছে তোদের সবাইকে, তোদের অনেক বন্ধু বান্ধব আছে যারা দেখবি বিকম করছে না, অন্য কিছু করছে। আমার কোয়েশ্চেন, তোরা বিকম করছিস কেন? তোদের আনসার দুটো হতে পারে। আনসার নাম্বার ওয়ান, তোর হাতে কোনো চয়েস নেই, হতেই পারে আনসার। আর আনসার নাম্বার টু, তুই কিছু একটা করতে চাস। বিশ্বাস কর, এই বিকম করে অন্য সমস্ত স্ট্রিমের মতোই, অন্য সমস্ত জায়গার মতোই সাকসেস পাওয়া যায়। তবে একটা কলেজে বিকমে কতজন ভর্তি হয়, একটা কলেজে বলছি শুধু, তোরা জানিস? তাহলে একটা ইউনিভার্সিটিতে কতজন ভর্তি হবে? ক্যালকাটা ইউনিভার্সিটি, এরকম আবার অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো প্রেশারটা কিন্তু প্রচুর। তুই যদি সেখান থেকে সাকসেস পেতে চাস, তাহলে কিন্তু তোকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে। প্লাস, আমি পরে মেন্টালিটিতে বলবো, স্টার্টিং এ বলে নি। প্লাস, আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, যে স্টেটমেন্টটা মাথায় গেঁথে নে। লজিক্যালি বিকম করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিকম করে কেন, তুই সিএ তে এনরোলমেন্ট কর, তুই আইআইএম এ এমবিএ তে এনরোলমেন্ট কর, তোর দ্বারা কিচ্ছু হবে না, যদি না তুই সেই জায়গায় গিয়ে এক্সিলেন্ট লেভেলটাকে ধরে রাখতে পারিস। লেভেলটা ধরে রাখাটাই শেষ কথা। আমি কিন্তু আবার বলছি, কেরিয়ার ইকুয়ালস টু ক্লাস 11-এর ইন্ট্রোডাকশন আর ক্লাস ফার্স্ট সেমিস্টারের ইন্ট্রোডাকশন, হেল অ্যান্ড হেভেন তফাৎ আছে। তুই কিন্তু আজকে শুধুই কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা নিয়ে ভর্তি হচ্ছিস। যদি এই চিন্তা ভাবনা না থাকে, তাহলে ধরে নিতে হয় তুই শুধু ডিগ্রি বাড়াতে বিকম করছিস। আর যদি শুধু ডিগ্রি বাড়াতে বিকম করিস, তাহলে তুই ওপেন ইউনিভার্সিটি থেকে কর, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করিস না, বেকার করছিস। তো আগে এই মেন্টালিটিটা ক্লিয়ার কর, আমরা কেন বিকমে ভর্তি হচ্ছি। আমি কিন্তু স্ট্রিক্টলি বলছি, এখানকার পড়াশোনা, এখানকার সিলেবাস দারুণ, হেভি লাগবে পড়তে। কিন্তু এই সিলেবাস, এই পড়াশোনা ছাড়া তোকে যেটা পড়তে হবে এক্সট্রা, যেটা আমি আজকে বলে দেবো, সেইটা যারা করবি না লজিক্যালি, তারা কিন্তু বিকমে সাকসেসফুল হবি না। আমি যদি সি এর কথা বলি, অল ইন্ডিয়া বেসিসে সিএ ফাইনাল পাস করে 2 to 4%। ইউ হ্যাভ এনি আইডিয়া? অল ইন্ডিয়া বেসিসে যদি আমি সি এর কথা বলি, ফাইনাল পাস করে 2 to 4%। জায়গাটা কত কম, কত ন্যারো ভেবে দেখ। এই পার্সেন্টেজ সিএ পাস করে। সেম জিনিস কিন্তু আমি বিকম নিয়ে বলতে পারি, পাস বলছি না, সাকসেসফুল বলছি। আমার কাছে ভুরি ভুরি এক্সাম্পল আছে যারা বিকম পড়ে সাকসেসফুল হয়েছে। কয়েনের উল্টো দিক, আমার কাছে তার ডাবল, 2 ডবল, 3 ডবল এক্সাম্পল আছে যারা সাকসেসফুল হয়নি। সো আজকে যেহেতু ইন্ট্রোডাকশন,
তোদেরকে এই ম্যাটারটাকে আগে জেনে নিতে হবে যে আমি কি চাইছি এই টপিকটা থেকে, এই কোর্সটা থেকে। এইটার সম্বন্ধে আগে ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে আমি কি চাইছি। তোরা যেদিনকে প্রথম কমার্স নিস, ক্লাস 11, সেদিনকে তোরা জানতিস না তোরা কি নিয়েছিস, সেদিনকে কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, তোরা কিচ্ছু জানতিস না। সো ঠিক আছে, আমরা কি বলেছিলাম, একদম জিরো মেন্টালিটি নিয়ে আরম্ভ কর, দেখ সব শেখানো হবে। আজকে তোরা প্রায় সব জানিস, মোটামুটি কমার্স কি হ্যান ত্যান জানিস, কিন্তু এখন তোদেরকে যেটা আগে ডিসিশন নিতে হবে, তোর এক্সপেকটেশন কি এই কোর্সটা থেকে। সো আজকে যখন ঘর থেকে বেরোবি, এই এক্সপেকটেশনটা বা তুই কি চাস, এটা এটার সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া রেখে বেরোস। সো আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য যেহেতু এসেছি, আগেই কোয়েশ্চেন হবে, দাদা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কি। আমি লেখাবো, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে বলছি। যদি কেউ বাংলা অনার্স নেয়, যদি কেউ বাংলা জেনারেল নেয়, যদি কেউ ইংলিশ অনার্স নেয়, যদি কেউ ফিজিক্স অনার্স নেয় বা জেনারেল নেয়, তাদের এক গাদা সাবজেক্ট চয়েসের অপশন থাকে। কিন্তু আগে এই জিনিসটা ক্লিয়ার কর, বিকমে সাবজেক্ট চয়েসের কোনো অপশন নেই। আমি এখন যে সাবজেক্ট গুলো বলবো সেটা তোর এবং সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা বিকম পড়ছে তাদের। এখন বিকমের আছে একটা অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, আর একটা আছে মার্কেটিং। অনেক কলেজ মার্কেটিং এ ভর্তিই নেয় না, ক্লাসই করায় না, আর আমরা কেউ মার্কেটিং নিয়েও নি। সো আমরা নিয়েছি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। ওই অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সে আমরা যে সাবজেক্ট গুলো বলবো সেটা সব্বাইকার। তো আগে এইটুকুটা ক্লিয়ার কর। ক্লিয়ার করার পর আমি সাবজেক্ট গুলো লেখাই, তাদের সম্বন্ধে বলি হালকা করে, যাতে পড়তে সুবিধে হয়। খাতা বের কর সবাই, খাতা পেন বের কর। অনলাইন আমার ভয়েস পুরো ক্লিয়ার যাচ্ছে? ওকে, খাতা পেন বের কর। আমি সাবজেক্ট লিখাবো, হেডিং লেখ সাবজেক্টস, হেডিং লেখ সাবজেক্ট। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। যাকে আমরা কি বলি অ্যাকাউন্টেন্সি, এতদিন বলেছিস, ওরা তার নাম কি দিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ব্র্যাকেটে লিখে রাখ 75 + 25, ব্র্যাকেটে লিখে রাখ 75 + 25, মানে 75 নাম্বার পরীক্ষা তোকে দিতে যেতে হবে সেমিস্টার এন্ডে। তোরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিস, লজিক্যালি 6 মাস পর পরীক্ষা। যখন পরীক্ষা হবে তখন তোকে এই 75 নাম্বারের এক্সাম অন্য কোনো কলেজে সিট পড়বে, গিয়ে দিতে যেতে হবে। আর 25 হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কলেজ পরীক্ষা নেবে, সেই পরীক্ষায় তোকে স্কোর করতে হবে, প্লাস অ্যাটেন্ডেন্সের জন্য নাম্বার আছে, এভরিথিং। 25 নাম্বারটা কলেজের হাতে, আর 75 নাম্বারটা তোর হাতে, তোকে পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন, 75 + 25। এটা একটা অ্যাকাউন্টেন্সি। এর বহু সাবজেক্ট, মানে বহু টপিক তোরা ক্লাস 11 আর 12 পড়েছিস, বহু টপিক। কিন্তু তফাৎ কি, তার থেকে অনেকখানি হায়ার লেভেলে আছে, তার থেকে অনেকখানি হায়ার ভার্সনে আছে। সো এখানে অনেকেই আছিস, অনলাইনে অনেকে আছিস, অফলাইনে অনেকে আছিস, যারা আমার কাছে পড়িসনি ক্লাস 11 12। তো নো ইস্যু, আমরা এমন ভাবেই মানে করাবো যেখানে পুরোনো জিনিসটা লাগবে না। এর একটা অথরের নাম বলছি, লিখে নে। এই অথরের বই কিনতে হবে।
এ কে মুখার্জি, এ কে মুখার্জি পাবলিশার্স এর নামটা লিখে রাখ, ভট্টাচার্য ব্রাদার্স। পাবলিশার্স এর নামটা লিখে রাখ, ভট্টাচার্য ব্রাদার্স। তাহলে আমাদের মেন সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি। ওরা নাম দিয়েছে, এটার নাম মেজর। মেজর মানে বুঝতেই পারছিস, মেন সাবজেক্ট। এবার অনেকে অনার্স নিয়ে ভর্তি হয়েছিস, অনেকে জেনারেল নিয়ে ভর্তি হয়েছিস। এবার মজাটা বলি, সবাইকার একই বই, সবাইকার সাবজেক্ট লাইন বাই মানে টপিক লাইন বাই লাইন সেম, সিলেবাস লাইন বাই লাইন সেম, শুধু কোয়েশ্চেন পেপারটা আলাদা হবে। অনার্সের আলাদা কোয়েশ্চেন হবে, জেনারেলের আলাদা কোয়েশ্চেন হবে। একই দিনে পরীক্ষা হবে, শুধু কোয়েশ্চেন পেপারটা ডিফার করবে। আদারওয়াইজ সিলেবাস বল বা হ্যান ত্যান বল সব সেম। তাহলে কোয়েশ্চেন করবি আমাকে, তাহলে দাদা একটা কাজ করো, যারা অনার্স তাদেরকে শক্ত শেখাও, যারা জেনারেল তাদেরকে সহজ শেখাও। এবং এইটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা মিথ। আমরা বহুবার দেখেছি অনার্সে ইজি কোয়েশ্চেন দিয়ে জেনারেলে টাফ দিতে, আমরা বহুবার দেখেছি। তোরাও দেখবি যখন আমরা ইয়ার সলিউশন করব, তোদের অনার্সের কোয়েশ্চেনটা দেখে মনে হবে হ্যাঁ এটা অনার্স, তার পাশে ওই বছরেরই জেনারেল দেখে মনে হবে উড়ি বাপটে এটা জেনারেল। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সব কিছুর জন্য রেডি থাকতে হবে। সো আগে মেন্টালিটি থেকে বের করে দে যে তুই অনার্স না জেনারেল। তুই এটা পড়বি, হাইয়েস্ট লেভেলে পড়বি, যা কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনটা আমরা ফেস করব। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, যে আমরা হাইয়েস্ট লেভেলে পড়বো। এখানে ভুলে যা কিছুক্ষণের জন্য তুই অনার্সে ভর্তি হবি না জেনারেলে ভর্তি হবি, ইমেটেরিয়াল। তো বাপ্পাদার মেন কাজ তোদের এই অ্যাকাউন্টেন্সির সিলেবাসে যা আছে দারুণ করে তোদের সামনে প্রেজেন্ট করা। এটা গেল আমাদের ফার্স্ট টপিক। নাম্বার টু, সাবজেক্ট নাম্বার টু লেখ, লেখ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। নাম্বার টু, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। আমি লেখালাম সাবজেক্টটা ইংলিশে, তবে যারা বেঙ্গলি ভার্সন তারা কিন্তু বাংলাতেই বইটা কিনবি, যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশে কিনবি, কোনো সমস্যা নেই। আমি টাইটেলটা ইংলিশে লেখালাম। এবার একটুখানি বলি, যারা আমাদের কাছ থেকে 12 দিতে গেছিল তাদের বিজনেস স্টাডিজ এর টার্গেট কত ছিল? 97+, তাই তো লজিক, যে আমার কাছে হাইয়েস্ট ছিল 97, তোদেরকে এটা ভাঙতে হবে। একটা টার্গেট তো করে গিয়েছিলিস। এবার ওয়েলকাম টু ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু থিওরিতে নাম্বার দেয় না, আমি কিন্তু বলেই দিচ্ছি। থিওরিতে 60% পেতে গেলে জেনারেলি সেই লেভেলে পড়াশোনা করতে হয়। এখানে 60% পেতে গেলে তোকে লেভেলটাকে অনেক আপ করতে হবে। কোয়েশ্চেন, এটা কি আছে? এটা ম্যানেজমেন্ট, তোরা সবাই জানিস। তোরা এইটা পড়েছিলিস বিজনেস স্টাডিজ নামে। ওই বিজনেস স্টাডিজ এর বহু জিনিস এখানে পাবি, বহু জিনিস। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমসিকিউ নেই, ফার্স্ট কোয়েশ্চেন। এবং তোকে যে কোয়েশ্চেন দেবে ওরা, 1 নাম্বারের বল, 2 নাম্বারের বল, 4 নাম্বারের বল, সেই আনসারটা লেখার ডেফিনেটলি স্টাইল আছে, তোকে সেগুলোও শিখতে হবে। যদি কোয়ালিটি না রাখতে পারিস থিওরিতে, তুই নাম্বার পাবি না। সো এই মেন্টালিটি আগে রাখতে হয় যে আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে পড়তে বসবো। যদি এই মেন্টালিটি নিয়ে তুই এই থিওরি গুলো পড়িস, তুই ডেফিনেটলি পাস করে যাবি। এটা নিয়ে কোনো ম্যাটার না, পাস তুই করে যাবি। কিন্তু যে রেজাল্টটা পাবি
সেই রেজাল্টটা নিয়ে তুই কিচ্ছু করতে পারবি না। একটা গল্প বলি ছোট্ট করে, আমি মাঝে মাঝে শিফট করবো এদিক ওদিকে। সবাই জানিস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, ব্যাংকের পিও, প্রবেশনারি অফিসার, নাম শুনেছিস কিনা আমি জানি না, অনেকেই শুনেছিস। এগুলো হচ্ছে প্রেস্টিজিয়াস জব। আরবিআইতে কেউ না কেউ তো চাকরি করে ভাই। ব্যাংকের পিও, এলআইসির হাই র্যাঙ্কের অফিসার যারা রিক্রুট করে, ওই রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টে অলরেডি গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ বেঁধে দেয়, যে গ্র্যাজুয়েশনে এই পার্সেন্টেজটা না পেলে তুমি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি গ্র্যাজুয়েট বলে অ্যাপ্লাই করতে পারবে, নট নেসেসারি, তোমাকে আগে পার্সেন্টেজটা বেঁধে দেবে। যদি ওই পার্সেন্টেজটা না পাও তাহলে, বাইরে কেউ আছে, ওরা আসতে হেজিটেট করছে, যদি তুমি এই পার্সেন্টেজটা না পাও, স্পিড আপ, আমি এখানে দেখে বলছি, আসতে, ওরা নতুন জাস্ট হেজিটেট করছে, দেখ যেটা বলছিলাম। সো গ্র্যাজুয়েশন তো তুমি করবে, সেটা তো আমি বুঝলাম। আকাশ না, রিতম না, তোকে কি ভুল করে ডেকে নেওয়া হয়েছে? তাহলে তুই চলে যেতে পারিস। তাহলে এতক্ষণ বাইরে কি করছিস? বাইরে দাঁড়িয়ে কি করছিস? ফিরে আয়। যেটা বলছিলাম, কি বলছিলাম, পার্সেন্টেজ। তুমি যদি শুধু গ্র্যাজুয়েশনটাকে গ্র্যাজুয়েশন করব বলে করো, তাহলে কিন্তু আমি এখনই বলছি তুমি করো না। গ্র্যাজুয়েশনটাকে কিন্তু ওই পার্সেন্টেজটা নেবার জন্য করতে হবে। গ্র্যাজুয়েশনের মিনিমাম মিনিমাম এই পার্সেন্টেজটা খুব জরুরি, মিনিমাম। এর নিচে পার্সেন্টেজ পেলে আমি জানিও না সেই গ্র্যাজুয়েশনের কি লাভ আছে, আই জাস্ট ডোন্ট নো। সো এইটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। স্কাই ইজ দ্য লিমিট। 100% ডেফিনেটলি পারা যায় না, গ্র্যাজুয়েশনে 100 পাওয়া আমাদের কাছ থেকে দেখিনি, আমরা 98 পর্যন্ত গেছি, কিন্তু 100 নয়। আমি এই 60%টাকে আজকে থেকে তোদেরকে ব্রেনে ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে একদম নিচের পোর্শন, ফ্লোর পোর্শন, তোকে এর উপরে উঠতে হবে, এর নিচে নয়। তার জন্য কিন্তু তোমায় পড়তে হবে, রীতিমতো পড়তে হবে। তুই যদি বলিস ও বাবা 12-এ তো আমি এত বেশি পার্সেন্টেজ পেতাম, 60%, ঠিক এখানেই ওয়েলকাম টু ক্যালকাটা ইউনিভার্সিটি। ওরা নাম্বার দেবে না, ওরা তোকে নাম্বার দেবে না, তোকে নাম্বারটা আদায় করে নিতে হবে। সব বড় করে বেস্ট অফ লাক। এর বই আমি বলছি, লিখে নে। এর বই যদি আমি বলতে চাই, আমার ওপর ভরসা কর, একটা বই থেকে যদি তুই পড়িস, আই ডোন্ট থিঙ্ক তুই সেই লেভেলটা অ্যাচিভ করতে পারবি। সো একটা বইকে আমি বেস করছি, যে বই থেকে আমি করাবো। আমি আরো দুখানা বইয়ের নাম বলছি, ওটা ছাড়াও আরো অনেক বই আছে। এখানেই হচ্ছে লাইব্রেরি কাজ করবে কলেজের। কলেজের লাইব্রেরি থেকে বই তুলবি, বই তুলে কাজ করবি, কিন্তু একটা বইকে তো আমাকে বেস করতে হবে। আমি সেই বইটার নাম বলছি, লিখে রাখ, ভদ্র সৎপথী। যারা ইংলিশ তাদেরও আছে, অসুবিধে নেই। ভদ্র সৎপথী ব্র্যাকেটে দিশারি পাবলিকেশন, ভদ্র সৎপথী ব্র্যাকেটে দিশারি পাবলিকেশন, ভদ্র সৎপথী ব্র্যাকেটে দিশারি পাবলিকেশন। আমি করাবো এই বইটা, এই বইটা থেকে আমি যখন ক্লাস নেবো তখন আমি করাবো, কিন্তু আমার উপর ভরসা কর, এইটা লাস্ট নয়, শুধু এইটা দিয়ে কাজ করলে হবে না।
তোমাকে আরো নোটস বানাতে হবে, আরো বেশি পড়তে হবে। এবার বল দাদা, তুমি আমাকে বই সাজেস্ট করো, আমি কোথা থেকে আরো পড়তে পারি। আমি বেশ কিছু বইয়ের নাম বলছি, এগুলো রেফারেন্স হিসেবে রাখ। একটা হচ্ছে নিমাই বাগচি, ডে বুক কনসার্ন। একটা হচ্ছে নিমাই বাগচি, পাবলিকেশনটা হচ্ছে দে বুক কনসার্ন। নিমাই বাগচি, পাবলিকেশনটা হচ্ছে দে বুক কনসার্ন। আর একটা নাম বলি, টিডি পাবলিকেশন। অথরের নামটা আমার মনে নেই, পাবলিকেশনটা বললাম, টিডি পাবলিকেশনের বই। আর একটা বলি, এটা খুব ঠিকঠাক, এটাও খুব ঠিকঠাক, বিবি কুন্ডু পাবলিকেশনের নাম। বিবি কুন্ডু পাবলিকেশনের নাম। তুই আমায় বল দাদা, তাহলে আমি কি করবো? আমি তো কনফিউজড। কিচ্ছু কনফিউশন নয়, তুই দিশারিটা তো কিনবি, কারণ ওটা তো আমি পড়াবো। এরপরে এই তিনটের মধ্যে যদি আমাকে বাঁচতে বলিস, তাহলে প্রথমেরটা নিমাই বাগচিটা অনেক অনেক ভাস্ট পড়তে হয়। আমি দিশারি পাবলিকেশন কেন বললাম জানিস? একদম টু দা পয়েন্ট, টু দা সিলেবাস লেখা আছে। কিন্তু ওইটাকে যদি তুই এক্সটেন্ড করতে চাস, তাহলে কিন্তু প্রথম যেটা আমি বললাম দেবুক কনসার্নের নিমাই বাগচি, ওটা কিন্তু প্রচন্ড হেল্প করবে তোকে। এবার তুই কলেজ লাইব্রেরিতে যাবি, খোঁজ করবি, একটা বই কালেক্ট করবি, কারণ কেনা সম্ভব নয়, টাকা থাকলেও কিনবি না। কমার্সে পড়িস, ইনভেস্টমেন্টটা জানতে হবে, টাকা থাকলেও কিনবি না। কলেজ লাইব্রেরি, এত টাকা দিয়ে কলেজে পড়ছিস কেন? কলেজ লাইব্রেরি থেকে বই তুলবি, তুলে কাজ করবি, নোটস বানাবি, পড়বি। বল দাদা, লাইব্রেরিতে অত বই আছে? লাইব্রেরিতে মানে কলেজে প্রচুর স্টুডেন্ট আছে, কিন্তু 95% পড়াশোনা করে না, সব বইগুলো এমনিই পড়ে থাকে। কি মনে হচ্ছে যারা সবাই শুনছিস, আমার কথা শুনে ক্ষুদিরাম হয়ে গিয়ে কলেজে চলে যাবি, গিয়ে বই নিয়ে পড়তে আরম্ভ করে দিবি? আর এটা আমায় বিশ্বাস করতে হবে? একদম নয়। এখান থেকেও 5% স্টুডেন্ট যেটা করবি, এটা আমার কাজ বলা, আমি বলে দিলাম। এবার জিজ্ঞাসা কর দাদা, থিওরিটা তুমি পড়াবে? আমি আনসার দেবো। যদি তোকে কেউ ডেকে বলে আমি থিওরি পড়াবো, সে মস্ত বড় পাগল, মস্ত বড় পাগল। এখানে চলে আসে, অন এয়ার বলছি মানে অনলাইন বলছি, এখানে চলে আসে বেশ কিছু কলকাতার নামজাদা কলেজ। সেই কলেজের থিওরি কিভাবে পড়ানো হয় আমি বলি। বই দেখবে, বোর্ডে লিখে যাবে নিজে নিজেই জাস্ট, তারপর বলবে টুকে নাও, এন্ড অফ দ্য স্টোরি। কিংবা কেউ বই দেখে রিডিং পড়ে চলে যাবে। নামজাদা কলেজগুলো করবে এটা। আমার কোয়েশ্চেন হলো, কেন? যারা আমার পডকাস্ট দেখেছিস তারা জানিস, আমি সেখানে তন্নু শর্মার নাম বলেছিলাম। আমার কাছ থেকে প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট আছে সব রকমের, সব ফিল্ডে, কিন্তু আমি বিশেষ করে তন্নুর নাম বলেছিলাম। তার একটাই কারণ, সিএ এক চান্সে পাস করা, অ্যাটলিস্ট ফাউন্ডেশন আর এন্টার, ও ফাইনালিস্ট এখন, প্রচন্ড মুশকিল। ওই 2 to 4% স্টুডেন্ট করে। ও উইদাউট এনি টিউশন 6 সেম পড়তে পড়তে, গ্রাজুয়েশন করতে করতে ফাউন্ডেশন পাস করেছে, এবং 6 সেমিস্টারের রেজাল্ট বেরোনোর উইদিন 2 মান্থস ইন্টারের সেকেন্ড গ্রুপও পাস করেছে, এবং ইন ফার্স্ট অ্যাটেম্পট। দরজাটা লাগিয়ে দে। এবং ইন ফার্স্ট অ্যাটেম্পট। এরপর গল্পটায় আয়। গল্পটা হচ্ছে উইদাউট এনি টিউশন, পুরোটাই সেলফ স্টাডি করে, আর আমাদের এখান থেকে ক্লাস নেই। এবং আজকে যদি তুই তন্নুর ইন্টারভিউ করিস, যদি তোকে কোনোদিন তন্নুর সাথে দেখা হয় আর কথা বলিস, দেখা তো হবেই কোনো না কোনো দিন, সরস্বতী পুজোয় আসে, টিচার্স ডেতে আসে,
যদি কোনোদিন দেখা হয় আর কথা বলিস, ও একটাই কথা বলবে, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। এবং তোমাকে এই মোটোটাকে নিতে হবে। ও বললে হবে না যে কেউ একজন আসবে, এসে আমাকে একটা নোটস দিয়ে দেবে, বলবে এইটুকুটা মুখস্থ করে যা, পরীক্ষার হলে হয়ে যাবে। কলকাতার বুকে এরকম অনেক ফেমাস টিচার আছে, প্রচুর ফেমাস টিচার আছে, তোরা ইউটিউবে মাঝে মাঝে দেখে ফেলবি। জাস্ট এরকম বলবে, দেখ পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস, ম্যারাথন লাইভ, শুনেছিস তোরা? বিশ্বাস কর, আমাদের 12 তারিখে কি 6 সেমিস্টারের এক্সাম, আমি অলরেডি এই মাসের 30 তারিখে 6 সেমিস্টার শেষ করে দিয়েছি। ম্যারাথন লাইভ দিয়ে আমি ক্লাস করাবো না। কি হবে ওটা? ওটা কি? তুই পাস করে যাবি, আমি জানি তুই পাস করে যাবি। তুই কি শিখেছিস আমাকে উত্তর দিবি ওই ম্যারাথন লাইভ করিয়ে? আমি জানি না। ডেফিনেটলি প্রচুর চাহিদা আছে, নাহলে ওরা ওটা করতো না। আমার কাছে কোয়েশ্চেন হলো, তারা লাইফে কোনোদিন সাকসেস পাবে? জাস্ট ওই, এই তো আমি পরীক্ষার আগের দিন ম্যারাথন লাইভ একটা ক্লাস দেখে নিলাম, এবার আমি পরীক্ষা দিতে গেলাম, ওই যা পেরেছি আর 40% পেয়ে গেলাম, ইয়েস আমি পাস করে গেছি। কাঁচকলা চেনো? ওই কাঁচকলা হবে তোমার, কিচ্ছু হবে না। আমি বললাম জাস্ট, বহু দিন আগে ছেড়ে দিয়েছি। আগের বছরের ফার্স্ট সেম, যারা জানিস, যারা জানাশোনা আছে, কেউ সেকেন্ড সেমে পড়ে, আমি 2 মাস আগে ছেড়ে দিয়েছি, বিশ্বাস কর। ওদের পরীক্ষা প্রচুর ডিলে করে গেছে, আমি যদি পড়াবো না, বেরো, আমাদের সিলেবাস শেষ, আমাদের রিভিশন শেষ, এবার বাড়িতে পড়। এই মেন্টালিটি তোদের নিতে হবে, পড়তে হবে। এরা বলবি দাদা তাহলে তুমি হেল্প করবে না? ডেফিনেটলি আমি আছি, অবশ্যই আমি আছি। আমি বলে দেবো কি পড়তে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে। আমি অবশ্যই ক্লাস নেব, কিন্তু সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, এটা তোমার ব্রেনে থাকবে। আমি কোনো নোটস দেবো না। তোর কি মনে হয় আমরা আর্টসে পড়ি, আমরা নোটস দেবো? নোটস তুমি বানাবে, তুমি 2-3টে বই ঘেটে নোটস বানাবে। কিভাবে বানাবে ডেফিনেটলি আমি বলে দেবো, এভরিথিং। কিন্তু তোমাকে মেন্টালিটিটা ঠিক রাখতে হবে, রেখে সেই হিসেবে কাজ করতে হবে। সো বেস্ট অফ লাক। আই থিঙ্ক বুঝতে পেরেছিস। অনলাইন বুঝতে পারছিস কি বলছি? ওকে, নাম্বার 3। ভেরি গুড, ঠিক আছে, চলো নাম্বার 3। 3 নাম্বার দিয়ে লেখ। লেখ এন। এখন আমি অন্ট্রাপ্রেনিয়র বলতেই পারি, আমি তোদের বানানের সুবিধের জন্য বলছি। এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, বানান বলছি, ENTRE, ENTRE, PRE, PRE, NEU, NEURSHIP, ডেভেলপমেন্ট। ছোট করে ইডি বললেই হয়, যে ইডি লোকের বাড়িতে যায় সেই ইডি নয়, হ্যাঁ, ছোট করে ইডি বললেই হয়। এর বাংলা হচ্ছে উদ্যোগ উন্নয়ন। বাংলাটা বলতেই পারতাম, বিচ্ছিরি লাগতো। এর বাংলা হচ্ছে উদ্যোগ উন্নয়ন। আচ্ছা, উদ্যোক্তা, অন্ট্রাপ্রেনিয়র কারা? তোরা পড়েছিলিস না কোনো না কোনোদিন বিজনেস স্টাডিজ সামথিং? উদ্যোক্তা কারা, ওটার সম্বন্ধে তোকে পড়তে হবে। সো এটাও একটা পিওরলি থিওরি, এবং এই থিওরিটা অনেক কিছু শেখাবে তোকে, নতুন ব্যবসা যদি কেউ স্টার্ট করতে চাস তার সম্বন্ধে। সো এটার একটা পিওরলি থিওরি চ্যাপ্টার, থিওরিটিক্যাল চ্যাপ্টার। কি বই কিনবি বলছি, লিখে নে। এটাও কিন্তু ভদ্র সৎপতি দিশারি পাবলিকেশনেরই নিবি, কারণ দিশারি পাবলিকেশন পুরো টু দ্য পয়েন্ট বইটা করেছে, বাকিরা অনেক বেশি বেশি করেছে। এটাও দিশারি পাবলিকেশন নিবি, ভদ্র সৎপতি। আমি আর একটা পাবলিকেশনের নাম বলছি, যেটা হচ্ছে TD পাবলিকেশন। ওরাও ভালো বই করেছে এটায়। কিন্তু এই দুটো বই ছাড়া তুই যে কোনো অথরের বই পড়তে পারিস, একটাকে বেস করে আর একটাকে যে কোনো অথরের বই নিতে পারিস।
এটা নিয়ে কিন্তু সত্যি কোনো ম্যাটার করে না। এটা হোল্ড কর, হ্যালো। হ্যাঁ, 700, ওটাই ফোন নাম্বার। ঠিক আছে, আমি ক্লাসে আছি, আমি পরে কথা বলছি। আস্তে বলতে দে। দুটো নাম কি কি বললাম? একটা ভদ্র সৎপথী, দিশারি, আর একটা টিডি পাবলিকেশন। একটা কাজ কর, তিনটেতেই 75+25, যে তিনটে সাবজেক্ট লেখালাম তিনটেতেই 75+25 লিখে রাখ। বলে নি, তোদের ফার্স্ট সেমিস্টারে মোট 7খানা সাবজেক্ট আছে। আমরা কটা লেখালাম? এই তিনটে সেমিস্টার এন্ডে পরীক্ষা দিতে যেতে হবে। এরপর যে 4টে সাবজেক্ট আমি লেখাবো ওইগুলো কলেজে এক্সাম হবে, ওগুলো কোথাও যেতে হবে না। সেই সেন্সে নাম্বার 4 এবার লিখে ফেলতে পারিস, কলেজে এক্সাম হবে আন্ডারলাইন করতে পারিস, বা এক্সাম ইন কলেজ আন্ডারলাইন করতে পারিস। এই তিনটে সাবজেক্ট হচ্ছে কোথায় হবে? যেমন বাইরে আমরা এক্সাম দিতে যাই সেরকম বাইরে এক্সাম দিতে যেতে হবে। এইবার কলেজে কি কি হবে বলি আমি। নাম্বার 4 বলে লেখ, তাহলেই হবে। মাইক্রো ইকোনমিক্স, বা শুধু ইকোনমিক্স লিখতেই পারিস। মাইক্রো ইকোনমিক্স, এইখানে আমরা যেটা ক্লাস 11-12-এ যারা ইকোনমিক্স পড়েছিস সেই ইকোনমিক্সটাকে অনেক বেটার ভাবে তুলে ধরবো, এবং এই সাবজেক্টটা সম্পূর্ণ আমার রেসপন্সিবিলিটি। কারণ এই সাবজেক্টটা যদি আমি তোদেরকে বলি সেলফ স্টাডি কর, এটা পারবি না। কারণ এই ইকোনমিক্সে অনেক জিনিস আছে যেটা আমায় বোঝাতে হবে। কিন্তু তোকে যদি আমি বলি ম্যানেজমেন্ট, তোকে যদি আমি বলি ইডি, ডেফিনেটলি এইগুলো তোরা নিজে সেলফ স্টাডি করতে পারবি, যদিও আমি হেল্প করব। কিন্তু ইকোনমিক্স সেলফ স্টাডির সাবজেক্টই নয়, আমাকে আগে বোঝাতে হবে, তারপর তোরা পড়তে পারবি। তো ইকোনমিক্স যদিও পরীক্ষাটা কলেজে হবে, যদিও, তাও তোকে কিন্তু রীতিমতো পড়তে হবে। এবং আমি কথা দিলাম হেভি লাগবে যদি তুই পড়িস। তো ইকোনমিক্স পড়ার মানে ইকোনমিক্স সাবজেক্টটার প্যাটার্ন সম্বন্ধে যাদের ছিল না তাদের কোনো আইডিয়াই নেই যে আমরা কি শিখতে চলেছি। আমরা খুব লজিক্যাল, খুব ইন্টারেস্টিং কিছু ডিসকাশনের পার্ট হতে চলেছি, থিওরিটিক্যাল। সো বড় করে বেস্ট অফ লাক। টেকনিক্যালি চাপের নয়। কেন চাপের নয়? যেই মুহূর্তে কলেজ কোয়েশ্চেন করবে, কলেজে পরীক্ষা হবে, কলেজের স্যার খাতা দেখবে, এমনি সবাইকে অ্যাভারেজে নাম্বার দিয়ে দেবে, দেয় তাই, কথার কথা। সো এর তো কোনো স্ট্যান্ডার্ড হলো না তার মানে। সো একদম চাপের নেই। তো বেস্ট অফ লাক। এর বই যেটা লাগবে অজয় কুমার নন্দী, বাংলা ইংলিশ দুটোতেই একই বই হয় সব কটায়। লেখ অজয় কুমার নন্দী। পাবলিকেশন বিবি কুন্ডু লিখতে হবে না, অজয় কুমার নন্দী বললেই হবে, খুব ফেমাস পাবলিকেশন, মানে নাম, ইকোনমিক্স এর জন্য সব থেকে ভালো বই। তো আমরা কার বই নিচ্ছি? অজয় কুমার নন্দী। নেক্সট, নাম্বার 5, একটা তোদের আছে ইংলিশ। কেউ এটাকে বাংলা নিতে পারে, এই জায়গাটায় শুধু চেঞ্জ করতে পারিস তুই। হয় বাংলা নিতে পারিস, আর এখন বলে তো লাভ নেই, তোরা তো ফর্ম ফিল আপ করে ফেলেছিস, যদিও রেজিস্ট্রেশন হবে পরে আসতে। সো এইটা হতে পারে ইংলিশ বা হতে পারে বাংলা। আমি ইংলিশ দিয়ে লেখাচ্ছি, লেখ ইংলিশ। আমার মতে ইংলিশটা নেওয়াটা বেটার, অ্যাটলিস্ট ইংলিশ সম্বন্ধে কিছুটা শিখতে পারবি, অ্যাটলিস্ট। এবং এই ইংলিশটা এমসিকিউ পেপার হয়েছিল আগের বার, তোদেরও হবে। ইংলিশ ব্র্যাকেটে লিখে রাখ এমসিকিউ। কিছু গল্প আছে, পিস যেমন করে বলে, কিছু পোয়েমস আছে, পড়ে পরীক্ষা দিতে হবে। প্লিজ বলবি না দাদা তুমি ইংলিশটা পড়াও, আমি ইংলিশ টিচার, প্লিজ।
এক্ষুনি বলবি ইয়েস দাদা বুঝে গেছি, তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি টিচার খুঁজতে আরম্ভ করে দিই। তুই বুঝতে পারছিস তুই কতখানি ডিপেন্ডেন্ট? তুই কমার্স পড়িস, তুই ইংলিশ পড়ছিস না, সেখানে ইংলিশ একটা 50 মার্কসের সাবজেক্ট, তাহলে কি তুই ইংলিশ পড়তে যাবি? আমার উত্তর হ্যাঁ। তুই ইংলিশ সেখানেই পড়তে যাবি যেখানে তোকে ইংলিশের এই বইটা পড়াবে না, যেখানে তোকে ইংলিশের মানে গ্রামার, স্পোকেন এইসব শেখাবে। এইটার জন্য আমার মনে হয় না টিউশন লাগা উচিত। তো ইংলিশ পড়তে যা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি বলে স্যার আসিস আমার কাছে পড়তে, আমি এর নোটস দেবো, তুই মুখস্থ করিস, আমি বলি প্লিজ যাস না প্লিজ। কিন্তু যদি কেউ বলে আয় আমি স্পোকেন ইংলিশে জাস্ট কিচ্ছু না তোকে কথা বলাবো, আমার ছেলে 5.5 বছরের, আমার ছেলে এত ভালো হিন্দি বলে, ইউ হ্যাভ নো আইডিয়া। আমার ছেলে এত ভালো হিন্দি বলে, জিজ্ঞাসা কর কোথা থেকে শিখেছিস, বলবে কার্টুন দেখে। তো ওকে তো কেউ শেখায়নি, স্পোকেন হিন্দি ক্লাসে ভর্তি করেছি নাকি আমি ওকে যে চল হিন্দি বলতে শেখ? না। তো ওরা কি করে শিখেছে? তুই যদি ইংলিশ কোনো জায়গায় যাস আর স্যার বলে, কোনো স্যার বা ম্যাম, যে আমি ইংলিশ কথা বলতে শেখাবো, আর তুই জাস্ট কথা বলিস, আমি তোর সামনে থাকবো, ওর থেকে ভালো হয় না আর কিচ্ছু। তুই যা, কাজে লাগবে তো। কিন্তু এই কোর্সটার জন্য যেতে হবে না, এর জন্য একটা গাইড বুক কিনে নিবি, ওখানেই নোটস আছে, জাস্ট পড়ে বেরিয়ে যাবি, এনাফ। আমি একটা গাইড বুকের নাম বলছি, প্লিজ এটাই কিনবি, নট নেসেসারি। আগের বছরের ছেলেমেয়েরা প্রথম এইটা দেখেছিল, আমি ক্লাস শুরু করার আগে এদের সাথে কথা বলছিলাম যে তোরা লাকি, তোরা আগের বছর এখানে বসে নেই। আগের বছর যখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, কি সাবজেক্ট কি বই কিচ্ছু জানতাম না, বিশ্বাস কর। শুধু 3টে সাবজেক্ট আর ইকোনমিক্স, 4টে সাবজেক্ট জানতাম, কিচ্ছু জানতো না আর কেউ। সিলেবাসই তো পাবলিশ করেনি। কার বই বেরোবে, কার বই ভালো, কার বই খারাপ, কেউ কিচ্ছু জানতো না। তোরা তো এখন, আমাদের কাছে তো এখন অনেকখানি চিত্রটা পরিষ্কার। সো আমি যে অথরের নাম বলছি, নট নেসেসারি তুই সেটাই কিনবি, যা খুশি নিতে পারিস, কলেজ স্ট্রিটে যাবি, গিয়ে বলবি এর বই লাগবে। কিন্তু আমি একটা অথরের নাম বলছি যেটা ওরা আগের বার পড়েছে, মধুরিমা মল্লিক। আমি আবার বলছি এইটাই কিনতে হবে, নট নেসেসারি, মধুরিমা মল্লিক। নেক্সট একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে ইএনভিএস। নেক্সট সাবজেক্ট ইএনভিএস। এই ইএনভিএসটাও কিন্তু কি হবে, কলেজে হবে এবং এমসিকিউ হবে। দাঁড়া, আমি ক্লাসে আছি, আমি দেখতে পাচ্ছি আপনি এসেছেন, আপনি ওই এসির ওপর রেখে দিয়ে চলে যান, আমি দেখে নেবো। হুম। নাহলে আমার গাড়ির ওপর রেখে দিন, আমার গাড়িটার, আমার ভিতরে একটা স্কুটি আছে, ওর ওপর রেখে দিন। হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। আস্তে বলতে দে। কি বলছিলাম, ইএনভিএস, এটাও এমসিকিউ হবে, এবং মজার জিনিস এটাও কলেজে পরীক্ষা হবে। এখন ইএনভিএস কি পড়তে হবে তুই তো জানিস, তা বলবি আমি ইএনভিএস পড়তে যাবো দাদা, টিচার কোথায়? আমি জানি না, আমি পড়াবো না। আমি একটা বইয়ের নাম বলছি, লিখে রাখ, টিডি পাবলিকেশন, অনিশ চ্যাটার্জি। কথা হচ্ছে, বইয়ের নাম হচ্ছে টিডি পাবলিকেশন, অনিশ চ্যাটার্জি। পাবলিকেশনের নাম হচ্ছে টিডি পাবলিকেশন, এবং অথরের নাম হচ্ছে অনিশ চ্যাটার্জি। আর লাস্ট, লাস্ট হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। আনন্দ করো, লেখো লেখো লেখো, কনস্টিটিউশন পড়তে হবে, কিছু করার নেই, আমি কিছু করিনি। হ্যাঁ, এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি চেঞ্জ করেছে, আমরা কিচ্ছু করিনি। কনস্টিটিউশন পড়তে হবে, একটা নাম বলছি, মানে অরিজিনাল বই পড়তে হবে না, একটা ছোট্ট করে নাম বলছি, সৌমেন চক্রবর্তী। কনস্টিটিউশন, সৌমেন চক্রবর্তী। হ্যাঁ, না এটা 25 নাম্বার করে মনে হয় কোয়েশ্চেন, এটা মনে হয় এমসিকিউ নয়। যাই হোক, কলেজ তোকে এটাই হেল্প করে দেবে।
যে কি পরীক্ষা হবে, কেমন করে হবে। কনস্টিটিউশন কি নাম বললাম? সো শেষ তিনখানা যে সাবজেক্ট, ইংলিশ, এনভায়রনমেন্ট, কনস্টিটিউশন, একে আমরা খেলার সময় যে বলতাম এ লেভেলে, ওই এ লেভেলে এই তিনটে সাবজেক্ট নিয়ে বেকার টেনশন করার কোনো দরকার নেই। এই তিনটে সাবজেক্ট নিয়ে বেকার টেনশন করবে না। ওখানে কথা হচ্ছে, লাস্ট বার বললাম, এইবার যেটা জরুরি, আমার কাছে যে চারটে সাবজেক্ট পড়ে আছে, ওই চারটে সাবজেক্ট সব থেকে ইম্পর্টেন্ট। তিনটে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, অন্য কলেজে, যেমন অন্য স্কুলে পরীক্ষা দিতে গেছিলি। আর একটা কলেজেই পরীক্ষা দিবি, কিন্তু সেটা সম্বন্ধে জানতে হবে অনেক ডিটেলসে। আমার কাজ ওই চারটে সাবজেক্টে প্রপারলি হেল্প করে দেওয়া। এর মধ্যে অ্যাকাউন্টেন্সি তো বুঝতেই পারছিস আমি 110% করাবো। ইকোনমিক্সটাও পুরোপুরি আমার উপর ছেড়ে দিবি, দাদা না পড়ালে তুই বাড়িতে বইটা খুলবি না। কিন্তু বাকি দুটো তুই যখন তখন পড়তে শুরু করে দে, বই নিবি, কিনবি, আরম্ভ করে দিবি। আমি হেল্প করব, আমার জন্য ওয়েট করবি না। আই থিঙ্ক সিলেবাস সম্বন্ধে বুঝতে পেরে গেছিস পুরোটা। আমি কোনো কোয়েশ্চেন চাইবো, যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং। সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে যা পড়বি সেটা আবার সেকেন্ড সেমিস্টারে নিবি, মানে সেকেন্ড সেমিস্টারে কষ্ট আছে। অনলাইন এভরিথিং ক্লিয়ার? আমি এই অবধি কি বললাম? ওকে, ভেরি গুড। তো আমাদের প্রথম যে টপিক ছিল, আমরা ডিসকাস করেছিলাম সিলেবাস। সিলেবাস সম্বন্ধে আই থিঙ্ক আমাদের কাছে ক্লিয়ার। সেকেন্ড টপিক টাইমিং, আমরা কবে পড়াবো, কিভাবে পড়াবো। একটা জিনিস আমি প্রথমেই বলে দিই, তোর ওয়ান অ্যান্ড অনলি টিচার আমি, লজিক তো তাই বলছে। সো আমি কারোর আপত্তি শুনবো না, আমি কারোর কথা শুনবো না যে আমার এই দিনকে এইটা আছে, আমাকে অন্য দিন করতে হবে, শোনার জায়গাও নেই। আমি একটাই টাইমিং দেবো, এবং তুমি বাকি সমস্ত কিছু তার উপর বেস করে চেঞ্জ করবে। আমরা পড়াবো মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। দাঁড়া, শোন, 6:30 PM থেকে স্টপ। কি যারা সমস্যা আছে, কারণ এই জুলাইয়ে ফোর্থ সেমিস্টার এক্সাম দিতে যাবে। ওই ফোর্থ সেমিস্টারের টাইমিং কিন্তু এটা, মঙ্গল বৃহস্পতি শনি 6:30। ওরা যেই মুহূর্তে জুলাইয়ে বেরোবে, তোরা তখনই ওই শিফটটায় ঢুকে যেতে পারবি, মঙ্গল বৃহস্পতি শনি। এখন তোরা মঙ্গল বৃহস্পতি শনিই পড়বি, কিন্তু বিকেল বেলা পড়বি 5টা থেকে। ওরা যেই মুহূর্তে বেরিয়ে যাবে জুলাইয়ের এন্ডে, তখন আমি তোদের ওটা 6:30 করে দেবো, ওদেরকে 5টা করে দেবো, যখন ওরা ফিরে আসবে। এটাই নিয়ম আমাদের। ফোর্থ সেমিস্টার পর্যন্ত একটা ডেট থাকে, তারপর চেঞ্জ হয়ে যায়। তোদেরও এই ডেটটা ফোর্থ সেমিস্টার পর্যন্ত থাকবে, মানে কনফার্ম থাকবে, চেঞ্জটা তারপরে হবে। তাহলে আমাদের পড়ার টাইমিং কি হচ্ছে? মঙ্গল বৃহস্পতি শনি কটা থেকে? এখন 5টা, 6:30 নয়। আজকে কি বার? শনিবার। আমাদের ফার্স্ট ক্লাস মঙ্গলবার বিকেল বেলা 5টা। যদি বলিস বই কালেক্ট করতে পারিনি, প্রথম ক্লাসে বই লাগছে না, যারা পারবি তো ভেরি গুড। প্রথম ক্লাসের জন্য আমরা বই ছবি প্রোভাইড করিয়ে দেবো। আমরা তো গ্রুপ বানাবোই একটা, সেখানে আমরা ছবি প্রোভাইড করে করিয়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট। শিখটাকে বলছি, কি সমস্যা? ওকে, সো আমাদের সাথে তো দেখা হচ্ছে মঙ্গলবার। দুটো খাতা করবি, একটা খাতায় আমি করাবো, শুধুমাত্র আমি করাবো, আর একটা খাতায় হোম টাস্ক করবি। এই দুটো খাতা প্রচন্ড জরুরি। একটা খাতায় আমি করাবো,
আর একটা খাতা হোম টাস্কের জন্য। এবার বলবি দাদা কোন দিন কি করাবে? খুব ভালো কোয়েশ্চেন। আমরা থিওরির জন্য কোনো স্পেসিফিক দিন রাখবো না, আমরা ইকোনমিক্সটা যখন খুশি করাবো। যেই মুহূর্তে আমার মনে হবে, ধর আমরা ক্লাস করলাম, আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে গেল 1 আওয়ারে, বাকি 30 মিনিটস আছে, আমরা ওই 30 মিনিটস ইকোনমিক্স করাবো। অর্থাৎ আমরা পড়ার শেষে, অ্যাকাউন্টেন্সির শেষে যেমন যেমন টাইম থাকবে যেদিনকে 5 মিনিটস, 10 মিনিটস, 30 মিনিটস, আমরা একটু একটু করে ইকোনমিক্স পড়াবো অফিসিয়ালি। আর বাকি দুটো, ওই দুটো আমি স্পেশাল দিনে পড়াবো। ওটা মোস্ট প্রবাবলি সানডে হয়। সানডেতে অনলাইন ক্লাস হয় সব্বাইকার। যারা আমার কাছে পড়েছিস তারা জানিস বিজনেস স্টাডিজ আমাদের অনলাইন হতো। কারণ আমি এই দিনের মধ্যে যদি একটা থিওরি পড়াই, বেকার দিনটা নষ্ট হবে। আমরা সেটা অনলাইনে করিয়ে দেবো। তো আমরা এই 3 দিন যেটা করাবো সেটা অ্যাকাউন্টেন্সি আর ইকোনমিক্স এর জন্য। আর একটা স্পেশাল দিন অবশ্যই থাকবে, তার টাইম, তার ডেট, হ্যান ত্যান সব আমরা আগে আগে বলে দেবো। ওটা ফ্ল্যাকচুয়েট করে। তো এটা হবে আমাদের পড়ার টাইমিং। এনি কোয়েশ্চেন এই টপিকের উপরে? অনলাইন নেই? ওকে, এইবার আমি আসি একটু মেন্টালিটি নিয়ে। যদিও আমি কিছু কথা বলেছি মেন্টালিটি নিয়ে, তাও আমি আসি। ফার্স্ট মেন্টালিটি, আমি অলরেডি দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকার ডানা গজিয়েছে, জাস্ট দেখতে পাচ্ছি আমি। যাদের মধ্যে সিরিয়াসনেস নেই, তারা ঢুকেছিস কেন এই ঘরে সেটাই বুঝতে পারছি না। যদি এটাই হয় মেন্টালিটি, তাহলে আমি এখনই তোকে সাজেস্ট করছি গ্র্যাজুয়েশনটা করিস না প্লিজ, অন্য কিছু কর। সেলাইয়ের কাজ শেখ, হোম মেকিং শেখ, খুব ভালো হবে। এই ঘরে যখন ঢুকবি, যখন পড়তে বসবি, তখন তোর চোখের সামনে থাকবে আমি কেরিয়ার তৈরি করব বলে পড়ছি। আদারওয়াইজ পড়িস না, বেকার টাকা নষ্ট হবে, বেকার। আমি কিন্তু ওয়ার্ন করে দিচ্ছি, বেকার টাকা নষ্ট করবি। আর সেটা আলাদা ব্যাপার, স্কলারশিপ পাচ্ছি সেই টাকা দিয়ে পড়া হয়ে যাচ্ছে, সেটা পরেকার ম্যাটার। অনেকে স্কলারশিপ পাবি, যারা পাবি না তারা ছেড়ে দে। এই ঘরে ঢুকবি ওই জন্যই যে আমি কেরিয়ার যদি তৈরি করতে পারি। কেরিয়ার একটা বিষম জিনিস, বুঝতে পেরেছিস? যদি তৈরি না করতে পারিস, পৃথিবীতে কারোর কাছে তোর ভ্যালু নেই, তোর বাবা মার কাছেই নেই, বেরো, কারোর কাছে ভ্যালু থাকবে না। আর মেয়েগুলোকে বলছি, যদি সিম্পল হাউস ওয়াইফ হোস, ইউ আর ফিনিশড। আমি বলেই দিলাম যে আজকে যাবার মানে বিকেল বেলা বা সকালবেলা বলবি আজকে যাবার সময় 10 টাকা রেখে যেও, তো আমি ফুচকা খাবো। আমি জানি না তোর মেন্টালিটি কি। তাহলে আমি বহু জনকে জানি যারা নিজের পায়ে দাঁড়িয়েছে, যারা নিজে কাজ করে, যারা প্রতিষ্ঠিত, মেয়েদের কথা বলছি। আমাদের ড্রিম ওটাই হওয়া উচিত, আমরা কিছু একটা করবো লাইফে। নট দ্যাট বাবাকে গিয়ে বলবো আমার দ্বারাই হলো না, চলো ছেলে দেখো বিয়ে দিয়ে দাও। প্রচুর ক্রাইসিস মেয়ের, পাওয়া যাচ্ছে না। আমাদেরই বাড়িতে একজন আছে যার বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। যদি একবার বিয়ের বাজারে আসিস আর বলিস, মেয়েগুলোকে বলছি যে আমি বিয়ে করতে চাই, এন্ড অফ দ্য স্টোরি। পরের দিন সকালবেলা দেখবি 100 জন লাইন দিয়ে দিয়েছে। এটা নিয়ে কোনো ম্যাটার নয়, কিন্তু তারপর কি হবে, এর আফটার এফেক্টটা কি? আর ছেলেগুলোকে বলি, কোনো আম্বানি এসে বলবে না তোমাকে আমি আমার জামাই হিসেবে দত্তক নিলাম, কেউ নেবে না। তুমি মনের দিক থেকে খুব সুন্দর, তোমাকে আমি দত্তক নিচ্ছি, এরকম কোনো আম্বানি নেই। তো যা করতে হবে তোকে করতে হবে। সো যাদের কেরিয়ার ওরিয়েন্টেড মানসিকতা নেই, বাকিদেরকে বলছি তাদের সাথে মিশবি না প্লিজ।
তুই যার সাথে মিশবি তার মতো হয়ে যাবি। তোরা বাড়িতে গিয়ে কতবার লজিক লজিক বলে চেঁচাস বলতো? অনেকটা আমার মতো হয়েছে, সবটা হোসনি কিন্তু হয়ে তো ছিস। যার সাথে মিশবি তার মতো হয়ে যাবি, আর ওদের সাথে তো সারাক্ষণ মিশবি। যে কেরিয়ার ওরিয়েন্টেড নয় তার সাথে মিশবি না, সিম্পল। একা থাকবি। আমি বহুজনকে চিনি যারা একা আছে, যারা একা কেরিয়ার নিয়ে ভাবছে। একটা গ্রুপ কেরিয়ার করলে আরো ভালো হয়, হেভি হয়। কিন্তু তোকে তো কাউকে পরিচয় করিয়ে দিতে পারে না, এটা তোর গ্রুপ, শোন এ কেরিয়ার নিয়ে ভাবে। তোর ভাগ্যে নেই ওরকম বন্ধু। চয়েসটা তোর হাতে আছে, তুই থাকবি ওর সাথে না থাকবি না। সো মেন্টালিটি ঠিক কর। শুধু একটাই জিনিস চিন্তা করিস, আমাকে কেরিয়ার তৈরি করতে হবে। আর ছোট্ট গল্প বলি, আজকে যেহেতু ফার্স্ট সেমিস্টার, র্যান্ডামলি যে কোনো একটা কলেজে পড়ে এরকম দাদা বা দিদির সাথে কথা বলিস, র্যান্ডামলি জিজ্ঞাসা করিস তুমি কি করবে লাইফে, জিজ্ঞাসা করিস। আমি জানি ওদের আনসারটা কি হবে। বলবে আগে গ্র্যাজুয়েশনটা শেষ করি তারপর চিন্তা করব। যেই বলবে জানবি এন্ড অফ দ্য স্টোরি, ওর দ্বারাই হয়ে গেল, গল্প শেষ। যেই মুহূর্তে গ্র্যাজুয়েশন শেষ করবি, তোরাও তো কোনো না কোনো দিন করবি, যদি না ভেবে থাকিস, এই ভিডিওটা রয়ে যাবে, এটা ভিডিওটা তো হচ্ছে, আবার পরে দেখতে পাবি। যদি না ভেবে থাকিস তুই কি করবি, দেখবি কি করে 2 বছর কেটে গেল তুই কল্পনাও করতে পারবি না, তুই সেই জায়গাতেই দাঁড়িয়ে আছিস। আর যদি বলিস আমার বন্ধু এটা করছে আমি দৌড়াবো, ও এটা করছে আমি দৌড়াবো, তাহলে সত্যি কিছু বলার নেই। এই গ্র্যাজুয়েশনের টাইমটা, এই যে সময়টা, নিজেকে তৈরি করতে হবে এবং একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে তুই লাইফে কি করতে চাস। কেরিয়ার 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 বলে চেঁচাবি, আর হঠাৎ করে দেখবি কোনো একটা গাছ থেকে কেরিয়ার তোর মাথায় টপ করে পড়ে গেল, ওয়াও, নিউটনের আপেলের মতো, আর তুই ভাবলি আমি আবিষ্কার করে ফেললাম, কেরিয়ার এসে গেল আমার কাছে। এরম কিচ্ছু হবে না। কেরিয়ার তৈরি করার জন্য তোকে আগে নিজেকে ভিতর থেকে ঠিক হতে হবে। ইংলিশ জানতে হবে, ইংলিশ অবশ্যই, স্পোকেন ইংলিশ, তোকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। এবং আমি আবার বলছি, তোকে প্রচুর পরিমাণে নন ফিকশন বই পড়তে হবে, প্রচুর। দিনে 1.30 থেকে 2, 1.5 থেকে 2 ঘন্টা তুই যদি গ্র্যাজুয়েশনকে দিস, গ্র্যাজুয়েশন পাগলা হয়ে যাবে যে ওরে বাপরে আমায় এত পড়ছিস কি রে। একদিনে 1.5 থেকে 2 ঘন্টা লাগে না এতক্ষণও। বিশ্বাস কর, তুই গিয়ে লিখে রাখবি যে আমি আগে কতক্ষণ গ্র্যাজুয়েশনকে দিলাম, দিনে 1.5-2 ঘন্টা লাগবেই না, বেরো। তাহলে বাকি 22 ঘন্টা কি করবি? বলে 10 ঘন্টা ঘুমোবো দাদা, ঠিক আছে চ, তুই 10 ঘন্টা ঘুমা। বাকি 12 ঘন্টা কি করবি? চ্যাট করবো, বাবু সোনার সাথে কথা বলবো, আমি জানি না তুই কি করবি বাকি সময়টা। ওই বাকি সময়টায় যা করবি তুই ভবিষ্যতে তাই হয়ে যাবি, এইটুকু বলে দিলাম। ওই বাকি সময়টায় যা করবি, একদম সিম্পল হিসাব। সব বড় করে বেস্ট অফ লাক। যদি এই মেন্টালিটি না চেঞ্জ করতে পারিস, তাহলে কিচ্ছু করে কিচ্ছু হবে না, এটুকু বলে দিলাম। আমরা বারবার এই কথাগুলো বলতে পারবো না ক্লাসের মধ্যে, ওই জন্য আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটাকেই বেস হিসেবে নিয়েছি এটা বলার জন্য। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মেন্টালিটি, তোমাকে চেঞ্জ করতেই হবে, তবে তুমি এই কোর্সটায় এসো, ইউ আর ওয়েলকাম। যদি কোনো জায়গায় স্টাক হয়ে যাস, ভাবতে না পারিস আমি কি করব, আমি বুঝতে পারছি না, আমার ট্রাই করতে ইচ্ছা করছে আমি করতে পারছি না, অবশ্যই দাদা আছে, অবশ্যই আমি আছি, কিন্তু আমি জোর করে তোকে কিছু করিয়ে দিতে পারবো না। আমি কেন, কেউই পারবে না। অমিতাভ বচ্চন পারেনি তার ছেলের কেরিয়ার তৈরি করে দিতে, তো আমি তো কোন ছাড়। তো কেউ পারবে না। সব মানে বড় করে বেস্ট অফ লাক। এবার আসি কলেজ। এখন একটু হলেও আমার নাম আছে। আমি এরপর যেটা বলতে চাইছি, কেউ যদি এডিট করে বেকার ভাইরাল করে, আমার নামে সেই কলেজ কর্তৃপক্ষ কেস করে দিতে পারে। না ঘটনা, কারণ আমি এরপর যেটা বলতে চাইছি সেটা খুব খতরনাক জিনিস।
না তাহলে হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং অফ করে আমি বলবো। তার আগে আমি বলে দিই, আমি কলেজের নামটা পরে বলছি। গোয়েঙ্কা জয়পুরিয়া তো আমি এমনি বলতে পারি, সেজে গুজে অ্যাটেন্ডেন্স দিতে যেতে হয়। যে কোনো সময় প্রিন্সিপাল এসে বলতেই পারে যে তোমাকে আমি পরীক্ষা দিতে দেবো না, আনন্দ করো। কিন্তু কলকাতার বুকে একটা স্পেশাল কলেজ আছে, একটা স্পেশাল কলেজ আছে, যে কলেজটা অত নামজাদা নয়, কিন্তু যে কলেজটা প্রথম 2017-তে একটা সমস্যা তৈরি করেছিল। হঠাৎ করে শখানেক ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টকে জাস্ট পরীক্ষা দিতে দেবো না বলে অ্যানাউন্স করে, বলতে আমি পরীক্ষা দিতে দেবো না, অ্যাটেন্ডেন্স নেই। প্রচুর আন্দোলন হয়, প্রচুর। প্রিন্সিপাল অফিস ঘেরাও হয়, হ্যান ত্যান হয়, ওদেরও ইগোতে লেগে যায়। মানে ব্যাপারটা এত দূর এগোয়, ইউ হ্যাভ নো আইডিয়া। প্রিন্সিপাল ওপেনলি বলে আমি ছাড়বো না, তোমরা কি করার দেখে দেখে নিন। তো একটা ইগোর ব্যাপার চলে আসে, ওদেরকে ছাড়ে না। এবং তারপর যেটা হয়, ফ্রম 2017 টু 2024 ওই কলেজটা পুরো চুপ করে যায়, ওখানে কোনো অ্যাটেন্ডেন্স লাগে না। এই বছর আবার একটা মাথা চাড়া দিয়ে ওঠে ওই কলেজটা। কালকে এটি ফোর্থ সেমিস্টারের মেয়ের সাথে আমার কথা হলো, সে ওই কলেজে পড়ে, অনলাইনে। বললো 50 জনকে ডেকে বললো তোমায় পরীক্ষা দিতে দেবো না। এইবার মজাটা দেখ, ওদের রেজাল্ট বেরিয়েছে জাস্ট মাস খানেক হলো, কলেজ 2 মাস ধরে বন্ধ, পরীক্ষা হয়েছে তারপরে 1 মাস কলেজ হয়েছে, 2 মাস কলেজ বন্ধ এই পুরো ব্যাপারটার জন্য, গরমের ছুটি হ্যান ত্যান। ওই 1 মাসের মধ্যে যায়নি বলে ওদের 50 জনকে ডেকে বললো পরীক্ষা দিতে দেবো না। একটা স্টুডেন্টের কত কিছু নষ্ট করা। পরীক্ষা হচ্ছে জুলাই, ও ফুল রেডি, বলছে আমি পরীক্ষা দিতে দেবো না। এবং আমি জানি দিতে দেবে না, কারণ এটা যেহেতু আগে হয়েছে। সো আমি তোদের সবাইকেই বলছি, দুটো অ্যাডভাইস দিচ্ছি, একটা ভালো আর একটা আরো ভালো। ফার্স্ট, অনেক কলেজে যাবি যেখানে অ্যাটেন্ডেন্স লাগে না, ভেরি গুড, কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিন করে যাস। বলে ইয়েস দাদা আমি 3 দিন যাব, কিন্তু কলেজে ঢুকবো না, বাইরে চলে যাব। আমি বলছি কলেজ পর্যন্ত যাস, তুই সপ্তাহে 5 দিন জানা, তুই সপ্তাহে 8 দিন জানা, 7 দিন হয়, একদিন দুবেলা যাবি, সেখানে আমার আপত্তি নেই। কিন্তু কলেজ পর্যন্ত পৌঁছাবি অ্যাটলিস্ট 2 দিন, অ্যাটলিস্ট একটু মুখ টুক দেখাবি, অ্যাটেন্ডেন্স ফ্যাটেন্ডেন্স দিবি। আর নাম্বার 2, ওই কলেজটায় ভর্তি হবি না, নাম উঠলেও হোস না। সিটি কলেজ, আমার স্ট্রিটে ওই কলেজটা করলো আসতে। সো কিছু করার নেই, আমি এটা বলতেই পারি, অন এয়ারই বলতে পারি, কারণ যে জিনিসটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আপনারা যদি ক্লাসের সেই কোয়ালিটি দেন, তাহলে তো অনেকেই ক্লাস করতে যাবে। প্লাস আপনারা মেয়েটি বলছিল যে দাদা আমি গিয়েছি বেশ কয়েকদিন, কিন্তু সেদিনকে ক্লাস হয়নি, তারপর আর যাইনি। আনন্দ করো, ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। যাকে যাক, অনেক কলেজ আছে বাকি, ভর্তি হওয়া। আর কোনো কলেজ কলকাতার বুকে এই জিনিসটা করেনি, একমাত্র ওই কলেজ 2017-তে করেছে, আবার ফিরে এসে 2024-এ করলো। সো এখনো ভর্তি যেহেতু হসনি, তো ভেরি গুড, আমি বলে দিলাম। কয়েনের দুটো দিক থাকে সব সময়, এখানেও আছে। ওই কলেজে যদি 400 জন পড়ে, 50 জনকে আটকায়, তাহলে 350 জন কিন্তু পরীক্ষা দিচ্ছে। তুই পজিটিভলিও দেখ, মানে ওই 50 জন তার মানে যায়নি কলেজে। তো কয়েনের অলওয়েজ দুটো দিক থাকে, তো তুই 350-র মধ্যে পড়ে যাবি। কোন কোন দিকে যাওয়া সহজ, 50-এর দিকে না 350-র দিকে? 350 দিকে, যেখানে সবাই যাচ্ছে, অনেক সহজ। তো তুই 350-র মধ্যে চলে আয়, তো অসুবিধা তো কিচ্ছু নেই। কিন্তু যেটা হয়েছে সেটা আমি বলে দিলাম, গাইড করে দিলাম। সো পুরো এইটা হচ্ছে আমাদের ডিসকাশন। এবার আমি আর একটা জিনিস খুব জরুরি বলে নিই,
আমাদের ফিজ নিয়ে। যেহেতু আমি একটাই টিচার তোর, তো আমাদের ফিজ স্ট্রাকচার দুটোর আলাদা হবে, অনলাইন আর অফলাইনের। আমাদের অনলাইন যারা পড়িস তাদের ফিজ হচ্ছে 800 পার মান্থ, আর যারা অফলাইন পড়বি তাদের ফিজ হচ্ছে 1000 পার মান্থ। আমাদের ফিজ কিন্তু অ্যাডভান্সে দিতে হয়। ধর এই মাসের 15th মধ্যে তোকে এই মাসের ফিজটা দিতে হবে। যদি কারো সমস্যা হয় অবশ্যই আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নেই। আমি এখনো ওই প্রফেশনাল হইনি যে দাদা আমি পরের মাসে দেবো না, তোকে পড়তে আসতে হবে না। আমি এখনো ওই প্রফেশনাল হইনি। সমস্যা হলে অবশ্যই বলো। কিন্তু এটা আমাদের ফিজ, এটা আমাদের স্ট্রাকচার। তোমার আর কোনো টিচার লাগছে না, যেটা লাগছে সেটা হচ্ছে বইগুলো। তাহলে আমাদের ক্লাস কবে স্টার্ট হচ্ছে? মঙ্গলবার। এবার একটা ছোট্ট গল্প বলি আসতে। যারা অনলাইন আছিস, অনলাইনে আমাদের অলরেডি একটা গ্রুপ তৈরি আছে। এইবার যারা আগে থেকে অনলাইনে পড়তিস তারা যদি অনলাইন গ্রুপে যখন আসতে চাইবি আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করতে হবে। আর যারা অফলাইনে আজকে ক্লাস করলি আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করবি, দাদা গ্রুপের লিংক দাও। আজকে থেকে ওই এক্সিস্টিং গ্রুপটা ক্যান্সেল হয়ে গেল, ওই গ্রুপটা আর কোনো কাজ করবে না। যে গ্রুপটায় তোরা আছিস আমাকে গিয়ে হোয়াটসঅ্যাপ করিস, দাদা লিংক দাও, তাহলেই হবে। এই অবধি আমাদের ক্লাস। আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটা অফ করি।